বর্তমানে সারা পৃথিবীতে যে নামটা নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় চলছে সেই নামটা হচ্ছে জেফ্রি এপস্টিন। The Epstein files. Epstein file. Jeffrey Epstein. একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে কিভাবে তিনি 7,000 কোটি টাকার মালিক হয়ে গেলেন। সাগরের মাঝে গড়ে তুলেছিলেন নিজের ব্যক্তিগত দ্বীপ। সেই দ্বীপ কোনো ছুটি কাটানোর জায়গা ছিল না, সেখানে দিনের পর দিন কম বয়সী মেয়েদের উপর অমানসিক নির্যাতন চালানো হতো। কিভাবে সবার চোখের সামনে এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো পৃথিবীর সব প্রভাবশালী আর ক্ষমতাধর ব্যক্তিরা ললিতা এক্সপ্রেস নামে তার ব্যক্তিগত বিমানে চড়ে সেই দ্বীপে যেতেন। কেন তারা সেখানে যেতেন? সেই রহস্যময় পার্টিগুলোর আড়ালে আসলে কি চলতো? এখন প্রশ্ন হচ্ছে এপস্টিন ফাইল নিয়ে। এটা কি শুধুমাত্র অপরাধের কোনো নথিপত্র, নাকি সারা বিশ্বকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করার এক নীল নকশা? আপনার হাতে যদি কিছুটা সময় থাকে এবং আপনি যদি জেফ্রি এপস্টিনের এমন কিছু রহস্য জানতে চান যা এখন পর্যন্ত সবার অজানা, তাহলে এই ডকুমেন্টারিটি আপনার জন্য। আজ আমরা পর্দার আড়ালে থাকা সেই সত্যগুলো উন্মোচন করব যা এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি। জেফ্রির মূল কাহিনীতে যাওয়ার আগে চলুন একটা ছবি দেখে নেওয়া যাক। স্ক্রিনে এই যে মহিলাকে দেখছেন তার চেহারাটা খুব ভালোভাবে মনে রাখুন। ওনার নাম গিসলেন ম্যাক্সওয়েল। পুরো ডকুমেন্টারিটি দেখলে আপনি বুঝতে পারবেন জেফ্রি এপস্টিনের চেয়েও ওনার কর্মকাণ্ড কেন আরো বেশি ভয়ঙ্কর এবং রহস্যময়। সময়টা 1974 সাল। জেফ্রি এপস্টিনের বয়স তখন মাত্র 21 বছর। আর 10টা সাধারণ ছেলের মতো ছিলেন না তিনি ছিলেন কলেজ ড্রপ আউট। কিন্তু এই কলেজ ড্রপ আউট যুবকের গন্তব্য ছিল সবার কল্পনার বাহিরে। অনেকেই হয়তো জানেন জেফ্রি তার ক্যারিয়ার শুরু করেছিলেন স্কুল শিক্ষক হিসেবে, কিন্তু তিনি যে স্কুলে শিক্ষকতা করতেন সেটা কোনো সাধারণ স্কুল ছিল না, সেটা ছিল ম্যানহেটেনের বিখ্যাত ডেলটন স্কুল। ডেলটন স্কুল মূলত সে সময়ে সবচেয়ে বিত্তশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের সন্তানদের মিলনস্থল ছিল। কিন্তু এখানে এসেই থমকে যেতে হয়। প্রশ্ন জাগে, ডেলটন স্কুলে শিক্ষক হওয়ার জন্য বড় বড় ডিগ্রিধারীরা মুখিয়ে থাকতেন, সেখানে একজন কলেজ ড্রপ আউট যুবক ডিগ্রি ছাড়াই কিভাবে সুযোগ পেলেন? তার ছত্রছায়ায় একজন ব্যক্তি যার ডিগ্রি নেই সে এই অভিজাত স্কুলের ব্ল্যাকবোর্ডে হাত রাখার সাহস পেল। তবে ভুল করবেন না, শিক্ষকতা জেফ্রির আসলে মূল উদ্দেশ্য ছিল না, এটা ছিল শুধুমাত্র একটি মুখোশ। তার আসল লক্ষ্য ক্লাসরুমে সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল না, তার আসল লক্ষ্য ছিল সেই বাচ্চাদের বাবা মা, যারা ছিলেন নিউ ইয়র্কের সবচেয়ে প্রভাবশালী এবং বিত্তশালী ব্যক্তিরা। শিক্ষকতার আড়ালে জেফ্রি মূলত ক্ষমতার সেই বন্ধ দরজার চাবিকাঠি খুঁজছিলেন, যাতে সহজেই তিনি সমাজের উচ্চবিত্তদের সাথে সখ্যতা গড়ে তুলতে পারেন। ডেলটন স্কুলে এক ছাত্র পড়ত যার বাবা ছিলেন ওয়াল স্ট্রিটের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি অ্যালেন এস গ্রিনবার্গ। গ্রিনবার্গ ছিলেন সে সময়ে বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টেন্সের এক প্রভাবশালী চেয়ারম্যান। ছেলের স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময়ই তার জেফ্রির সাথে দেখা হতো। গ্রিনবার্গের জহুরি চোখ জেফ্রির সাধারণ চেহারার আড়ালে এক অসামান্য সম্ভাবনা বা পটেনশিয়ালিটি খুঁজে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই যুবকের জন্ম শুধুমাত্র অঙ্ক শেখানোর জন্য হয়নি, তার চতুরতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বড় কোনো উদ্দেশ্য হাসিল করা সম্ভব। গ্রিনবার্গ তখন জেফ্রিকে স্কুলের চাকরি ছেড়ে দিয়ে আসার জন্য প্রস্তাব দেন। তাকে নিয়ে আসা হয় বিশ্বের অর্থনীতির প্রাণকেন্দ্রে ওয়াল স্ট্রিটে। পরবর্তী 4 বছর বেয়ার স্টেনে জেফ্রির পারফরমেন্স ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। কিন্তু হঠাৎ করেই 1981 সালে সবকিছুর ছন্দপতন ঘটে। তাকে সেই অভিজাত ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে বিদায় নিতে হয়। অফিসিয়াল নথিতে দেখানো হয় জেফ্রি কোম্পানির কিছু অভ্যন্তরীণ নিয়ম ভঙ্গ করেছিল, যার ফলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। কিন্তু পর্দার আড়ালের গল্পটা কি এত সহজ ছিল? অনেক বিশ্লেষক মনে করেন জেফ্রিকে আসলে বের করে দেওয়া হয়নি, তিনি নিজে থেকেই সেই পথ তৈরি করেছিলেন। তিনি জানতেন অন্যদের অধীনে থেকে আসলে বড় কোনো শিকার ধরা সম্ভব নয়। আসলে বেয়ার স্ট্যান্স থেকে বিদায় কোনো পরাজয় ছিল না, সেই কোম্পানি থেকে জেফ্রি যা কিছু শেখার শিখে নিয়েছিলেন। আর তা হলো বিত্তশালীদের কারি টাকা কিভাবে সবার চোখের আড়াল করে লুকিয়ে রাখতে হয়। 1981 সালে চাকরি ছাড়ার পর জেফ্রি যোগদান দেন টাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনে। কোম্পানির মালিক ছিলেন স্টিভেন হফেনবার্গ। কোম্পানিটির কাজ ছিল সাধারণ মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেওয়া এবং সেই টাকা উন্নত খাটিয়ে সাধারণ মানুষকে লভ্যাংশ ফেরত দেওয়া। এখানে জেফ্রির মূল দায়িত্ব ছিল তার হাই প্রোফাইল ক্লায়েন্টদের অ্যাকাউন্ট সামলানো, কিভাবে ট্যাক্সের হাত থেকে টাকা বাঁচিয়ে সেগুলোকে নিরাপদে রাখা যায়। সেই ডার্টি বা নোংরা খেলায় তিনি হয়ে উঠেছিলেন সিদ্ধহস্ত। কিন্তু শীঘ্রই এক ভয়াবহ সত্য সামনে আসে। টাওয়ার ফাইন্যান্স কোনো সৎ ব্যবসা ছিল না, এটা ছিল বিশাল বড় এক পঞ্জি স্কিম। সহজ কথায় বলতে গেলে অনেকটা বাংলাদেশের ইভালির মতো, যেখানে নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুরনো লভ্যাংশ দেওয়া হতো। এটি ছিল কেবলমাত্র তাসে ঘরের মতো এক
প্রতারণার ফাঁদ। ধীরে ধীরে প্রতারণার ফাঁদ এতটাই বড় হয়ে দাঁড়ায় যে এর পরিমাণ দাঁড়ায় $460 মিলিয়ন। আমেরিকান ইতিহাসের অন্যতম এই জালিয়াতি খুব স্বাভাবিকভাবেই FBI এবং মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC এর নজরে আসে। শুরু হয় সারাশে অভিযান। এই বিশাল অর্থ আত্মসাতের দায়ে মূল হোতা স্টিফেন হফেনবার্গকে গ্রেফতার করা হয়। বিচারে তার 20 বছরের জেল হয়। কিন্তু গল্পে আসল মোড় তো এখানে নয়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে জেফ্রি এপস্টেইন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগই আনা হয়নি, কোনো মামলা হলো না, এমনকি পুলিশ তাকে স্পর্শ করার সাহস পর্যন্ত দেখালো না। হফেনবার্গ চিৎকার করে বলেছিলেন এই $460 মিলিয়ন জালিয়াতিতে জেফ্রি তার সমান অংশীদার ছিলেন। সব প্রমাণ সামনে থাকা সত্ত্বেও জেফ্রিকে কেন হার দেওয়া হলো? প্রশ্নটা আজও সবার মনে ঘুরে বেড়াচ্ছে। জেফ্রিকে আসলে বাঁচালো কে? কার অদৃশ্য হাত তার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়েছিল? জেফ্রি এপস্টেইনের এই ধরাছোঁয়ার বাহিরে থাকা রহস্য উন্মোচন করতে গেলে একটা নাম সামনে আসে, আর সেই নামটা হচ্ছে ডগলাস লিস। কিন্তু কে এই রহস্যময় ব্যক্তি? কেনই বা তার নাম শুনলে বাঘা বাঘা গোয়েন্দা সংস্থারাও নড়ে চড়ে বসে? ডগলাস লিস ছিলেন একজন প্রভাবশালী ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী বা আর্মস ডিলার। যখন জেফ্রি বেয়ার স্টেন্স থেকে বের হয়েছিলেন ঠিক সেই সময় পরিচয় হয় এই ব্যক্তির সাথে। লিসি ছিলেন জেফ্রি সেই অদৃশ্য গুরু। তিনি তাকে শিখিয়েছিলেন আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে কোটি কোটি টাকা কালো থেকে সাদা করতে হয় এবং কিভাবে ক্ষমতার চূড়ান্ত সীমায় বসতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ডগলাস লিস ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এবং আমেরিকান CIA এর মতো শক্তিশালী সংস্থাগুলোর সাথে কাজ করতেন। একজন বড় অস্ত্র ব্যবসায়ী হিসেবে এই সংস্থাগুলোর কাছে তিনি ছিলেন অত্যন্ত মূল্যবান একজন অ্যাসেট। হফেনবার্গ গ্রেফতার হওয়ার পরেও জেফ্রি ডগলাস লিসের সাথে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। আর এখানেই সমীকরণটা মিলে যায়। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ততদিনে জেফ্রি একজন অন্যতম দরকারি মানুষ হয়ে উঠেছেন। আর সম্ভবত এই কারণেই $460 মিলিয়ন বিশাল এক জালিয়াতি করার পরেও জেফ্রিকে হাতকড়া পরানোর সাহস করেনি পুলিশ। ঘটনার এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন জেফ্রি শুধুমাত্র গোয়েন্দা সংস্থাগুলোর জন্যই কাজ করছিল, কিন্তু সেই সময় তার হাতে কিন্তু সেই পরিমাণ টাকা পয়সা ছিল না। জেফ্রি এপস্টেইন কিন্তু 2019 সালেই আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপত্তা সম্পূর্ণ জেলখানায় থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাই মৃত্যু নিয়ে এখন পর্যন্ত অনেক ধোঁয়াশা রয়েছে। অফিসিয়াল কমিউনিকেশন অনুযায়ী তিনি করেছিলেন, কিন্তু এটা কি আসলেই কোনো ছিল না, এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? এটা নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। মৃত্যুর সময় তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল $660 মিলিয়ন। মনে রাখবেন, এটা শুধুমাত্র কাগজে কলমের হিসাব ছিল। এর বাহিরেও বিশ্বের বিভিন্ন দেশে তার বেনামি সম্পত্তি এবং নগদ টাকা ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার সঠিক কোনো হিসাবই নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একজন সাধারণ মানুষের পকেটে এত কোটি কোটি ডলার আসলো কোথা থেকে? কার পকেট থেকে আসতো এই ডলার? জেফ্রির এই উত্থানের পেছনের মানুষটির কথা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 90-এর দশকে। তার নাম লেক্স ওয়াক্সনার। তিনি ছিলেন আমেরিকার রিটেল ব্যবসার একচ্ছত্র সম্রাট, যার অধীনে ছিল ভিক্টোরিয়াস সিক্রেটের মতো বিখ্যাত সব ব্র্যান্ড। ওয়াক্সনার ছিলেন অত্যন্ত হিসাবী এবং নিজের অর্জিত সম্পদ নিয়ে তিনি কঠোর মনোভাবের একজন মানুষ ছিলেন। এ ধরনের বিত্তশালী মানুষরা সাধারণত কাউকে খুব সহজে বিশ্বাস করেন না। কিন্তু 1991 সালে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা। কোনো এক অজ্ঞাত কারণে এই ধুরন্ধর ব্যবসায়ী তার স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছুর দায়িত্ব বা পাওয়ার অফ অ্যাটর্নি তুলে দেন জেফ্রি এপস্টেইনের হাতে। শুধু তাই নয়, নিজের বিশাল এক আলিশান বাংলো এবং ব্যক্তিগত বিমানও ব্যবহার করতে দেওয়া হয় জেফ্রি এপস্টেইনকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 1991 থেকে 2007 সাল পর্যন্ত ফ্রি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় $200 মিলিয়ন আসে শুধুমাত্র লেক্স ওয়াক্সনারের কাছ থেকে। কেন একজন ঝানু ব্যবসায়ী কোনো প্রকার প্রতিদান ছাড়াই এক কলেজ ড্রপ আউট ছেলেকে কোটি কোটি ডলার ঢেলে দিচ্ছিলেন? এর রহস্য আজও অজানা। তবে আপনি যেটা ধারণা করছেন হয়তোবা এর চেয়েও বেশি ভয়ঙ্কর এই রহস্য। জেফ্রির হাতে তখন টাকার বন্যা। তার বসবাসে সেই বিশাল প্রাসাদটি তার নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এমনকি তার বিখ্যাত বিমান 727 মাত্র $1 বিনিময়ে তাকে দিয়ে দেওয়া হয়। এই বিমানটিকেই পরবর্তীতে কুখ্যাত ললিতা এক্সপ্রেস নামকরণ করা হয়, যা ব্যবহার করে বিশ্বের প্রভাবশালী বিলিনিয়ররা পাড়ি জমা দেন এপস্টেইনের সেই অভিশপ্ত দ্বীপে। লেক্স ওয়াক্সনারের অঢেল সম্পদে জেফ্রি তখন ভাসছেন। সেই টাকা দিয়েই তিনি ক্যারিবিয়ান সাগরে কিনে নিলেন একটি ছোট্ট দ্বীপ, লিটল সেন্ট জেমস। বাহিরের পৃথিবীর কাছে এটি একটি বিলাসবহুল রিসর্ট মনে হলেও এর আড়ালে লুকিয়ে ছিল এক বিভীষিকা।
এখানেই নামি দামি সব মানুষের লালসার শিকার হতো শত শত নাবালিকা। জেফ্রির কাছে টাকা ছিল, প্রভাবও ছিল, কিন্তু তার যেটার অভাব ছিল সেটা হচ্ছে রাজকীয় অভিজাত্য। বিশ্বের একদম শীর্ষ পর্যায়ের ক্ষমতাধর আর রয়্যাল ফ্যামিলি ড্রয়িং রুমে ঢোকার চাবিকাঠি তার কাছে ছিল না। ঠিক তখনই তার জীবনে এক রহস্যময় নারী প্রবেশ করেন, গিসলেন ম্যাক্সওয়েল, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। জেফ্রির সাথে ক্ষমতাধর ব্যক্তিদের মিলন ঘটিয়ে দেওয়ার পেছনে একজনের মৃত্যু দাঁড়িয়েছিল, আর এই মৃত্যুটা হচ্ছে গিসলেন ম্যাক্সওয়েলের বাবা, ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েল। রবার্ট ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া টাইকুন। একদিন রবার্ট তার বিলাসবহুল ইয়ট লেডি গিসলেনে ছুটি কাটাচ্ছিলেন। নিজের সবচেয়ে প্রিয় মেয়ের নামে তিনি এই নৌযানটির নাম রেখেছিলেন, কিন্তু হঠাৎ করেই সেই ইয়টের অদূরের পানিতে ভেসে উঠেছিল রবার্টের নিথর দেহ। সরকারিভাবে একে হার্ট অ্যাটাক বলা হলেও গিসলেনের বিশ্বাস ছিল এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এখন প্রশ্ন হলো, রবার্ট ম্যাক্সওয়েলের মতো প্রভাবশালী একজন ব্যক্তিকে কে মারতে চাইবে? আর তার চেয়েও বড় রহস্য হলো, তার মৃত্যুর পরে তার মেয়ে গিসলেন ম্যাক্সওয়েলকে কেন জেফ্রি এপস্টেইনের মতো একজন মানুষের সাথে হাত মেলাতে হলো? রবার্ট ম্যাক্সওয়েল এবং তার মেয়ে গিসলেনের জীবনে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। রবার্ট কেবলমাত্র ডেইলি মিররের মতো বিশাল এক সংবাদ মাধ্যম এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্যই ছিলেন না, তার পরিচয় ছিল আরও রহস্যময়। অনেক গোয়েন্দা রিপোর্ট দাবি করে তিনি ছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন দুর্ধর্ষ, এমনকি সিআইএ এবং কেজিবির সাথেও ছিল তার গোপন দহরম মহরম। কিন্তু রবার্টের মৃত্যুর পর তার সেই জাঁকজমকপূর্ণ সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য, বাহিরে বিলাসিতা দেখালেও রবার্ট আসলে ভেতর থেকে একজন দেউলিয়া ছিলেন। $1.8 বিলিয়ন ঋণের বোঝা আর তার কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাতের দায়ে তার পরিবার তখন কাঠগড়ায়। বাবার সব পাপের বোঝা এসে পড়ে সবচেয়ে আদরের মেয়ে গিসলেন ম্যাক্সওয়েলের কাঁধে, যে মেয়েটি ছোটবেলা থেকে রাজকীয় অভিজাত্যে বড় হয়েছে, যার চারপাশে ঘুরত ব্রিটেনের সব বড় বড় রাজনীতিবিদ আর বিখ্যাত তারকারা। বাবার মৃত্যুর পর তার পৃথিবীটা এক নিমিষেই উলট পালট হয়ে যায়। বাধ্য হয়ে গিসলেন লন্ডন ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি জমান। সেখানে তার ঠিকানা হয় একটি সাধারণ মানের ছোট্ট অ্যাপার্টমেন্ট। আভিজাত্য থাকলেও তার পকেটে তখন টাকা নেই। ঠিক এই সন্ধিক্ষণে তৈরি হয় এক অদ্ভুত সমীকরণ। পাশে ছিলেন জেফ্রি এপস্টেইন, যার কাছে অঢেল টাকা ছিল, কিন্তু ছিল না সমাজের উচ্চবিত্তদের ড্রয়িং রুমের চাবিকাঠি। আর অন্যদিকে ছিলেন গিসলেন, যার পকেট খালি হলেও তার ঝুলিতে ছিল বাবার শেখানো গোয়েন্দা কৌশল এবং প্রভাবশালীদের সাথে মেশার সহজাত ক্ষমতা। তাদের পরিচয় কি নিখতি প্রেম ছিল, নাকি এটা ছিল একটা বিজনেস ডিল? জেফ্রির দরকার ছিল আভিজাত্যের সিলমোহর, আর গিসলেনের দরকার ছিল পুরনো বিলাসী জীবনে ফিরে যাওয়ার জন্য কারি কারি টাকা। একে অপরের প্রয়োজনে তারা হয়ে উঠলেন পারফেক্ট পার্টনার। গিসলেন হয়ে উঠলেন জেফ্রির সেই অদৃশ্য সুতা, যা দিয়ে তিনি পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিদের নিজেদের জালে বন্দি করতে শুরু করলেন। এতক্ষণ পর্যন্ত যা শুনলেন তা শুনে হয়তোবা মনে হতে পারে জেফ্রি এপস্টেইন শুধুমাত্র একজন বিকৃত মস্তিষ্কের লোক বা ফাইল ছিলেন, যিনি টাকার নেশায় প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতেন। কিন্তু সত্যটা এর চেয়েও অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর। এপস্টেইন কেবলমাত্র একজন অপরাধী ছিলেন না, অনেক তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন একজন উচ্চপদস্থ স্পাই বা গোয়েন্দা, যিনি পর্দার আড়াল থেকে বিশ্বের কোনো এক ক্ষমতাধর গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছিলেন। এই খেলাটি আমাদেরকে বুঝতে হলে আমাদের বুঝতে হবে হানি ট্র্যাপের কৌশল। এটি এমন এক ফাঁদ যেখানে সুনির্ণয়ী এবং অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে ক্ষমতাধর ব্যক্তিদের লিপ্ত করা হয় এবং গোপনে তার প্রমাণ ধারণ করা হয়। পরবর্তীতে এই প্রমাণ দিয়ে তাদের দিয়ে করানো হয় রাজনৈতিক বা ব্যবসায়িক যে কোনো কাজ। 1998 সালেই এপস্টেইন লিটল সেন্ট জেমস দ্বীপটি কেনেন। বাহির থেকে দেখে এটাকে রিসোর্ট মনে হলেও সেটি ছিল সুপরিকল্পিত ইন্টেলিজেন্স ল্যাব, যেখানে 14 থেকে 17 বছর বয়সী নাবালিকা মেয়েদের উপর চলত অমানবিক। আর সেই নরকীয় উৎসবেই সামিল হতেন পৃথিবীর সব প্রভাবশালী সব মানুষ। এই দ্বীপে পা রেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতো ব্যক্তিরাও। অনেকেই মনেই প্রশ্ন জাগে, এরা কি সির্ফ সেখানে আমোদ ফুর্তির জন্যই যেতেন, নাকি তারা তাদের অজান্তেই পা দিচ্ছিলেন এমন এক ফাঁদে যার রিমোট কন্ট্রোল ছিল কোনো এক অদৃশ্য গোয়েন্দা সংস্থার হাতে? এখন আমাদের সামনে আসলে কিছু বড় প্রশ্ন এসে দাঁড়ায়। এপস্টেইন আসলে তার এই পুরো অপারেশনটা কিভাবে অপারেট করতেন? তার সাথে তিনি এই নারকীয় খেলায় মেতেছিলেন। আর সবচেয়ে বড় রহস্য, সমাজের চোখে অতি স্বচ্ছ ইমেজের এই প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এমন জঘন্য ফাঁদে পা
দিতেন। এই অন্ধকার চক্রটি বোঝার জন্য আমাদেরকে এর কার্যপদ্ধতি বা মডাস অপারেন্ডি বুঝতে হবে। এই সিন্ডিকেটের প্রথম ধাপ ছিল নাবালিকা মেয়েদের খুঁজে বের করা এবং তাদেরকে প্রলুব্ধ করা, আর এই কঠিন কাজটি অত্যন্ত নিপুণভাবে করতেন গিসলেন ম্যাক্সওয়েল। চক্রের দ্বিতীয় ধাপ ছিল ক্ষমতাধর ব্যক্তিদের এই জালে বন্দী করা, আর এই কাজটি করতেন স্বয়ং জেফ্রি এপস্টাইন। এখন প্রশ্ন হচ্ছে, গিসলেন কিভাবে এই নাবালিকা মেয়েদের খুঁজে বের করতেন? তিনি মূলত টার্গেট করতেন শপিং মল, স্কুল বা এমন জায়গা যেখানে নিম্নবিত্ত বা অসহায় মেয়েদের আনাগোনা বেশি, বিশেষ করে যাদের আর্থিক অবস্থা শোচনীয় কিংবা যাদের মাথার উপরে বাবা মায়ের ছায়া ছিল না। তারাই ছিল গিসলেনের প্রধান লক্ষ্য। গিসলেন তাদের সামনে নিজেকে একজন বড় বোনের মতো উপস্থাপন করত। অতি অল্প সময়ে তিনি তাদের বিশ্বাস জয় করে দিতেন। এরপর কৌশলে তাদেরকে আমন্ত্রণ জানানো হতো এপস্টিনের আলিশান বাংলোতে। এখানে তাদের সাথে এমনভাবে মিশতেন যেন তারা তাকে পরিবারের একজন সদস্য মনে করে। এমনকি তাদের সামনে খোলামেলা পোশাক পরা প্রাপ্তবয়স্কদের মতো কথা বলে তিনি এমন এক পরিবেশ তৈরি করতেন যেখানে বিষয়টি তাদের কাছে একদম স্বাভাবিক মনে হয়। বিশ্বাস অর্জনের পর শুরু হতো দ্বিতীয় ধাপ। গিসলেন তাদেরকে মেসেজ থেরাপিস্ট হিসেবে কাজ করার অফার দিতেন, যাদের বোঝানো হতো যে ধনী ব্যক্তিদের মেসেজ দিয়ে তারা রাতারাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এমনকি কিভাবে মেসেজ দিতে হবে তার জন্য দেওয়া হতো বিশেষ প্রশিক্ষণ। যখন কোনো মেয়ে এই ফাঁদে পা দিত, তখনই তাকে প্রথম পাঠানো হতো জেফ্রি এপস্টাইনের কাছে। সেখানে সম্পূর্ণ অবস্থায় থাকা এপস্টাইন তাদের উপর প্রথমবারের মতো এই আদিম বর্বরতা চালাতেন। ভীত সন্ত্রস্ত মেয়েরা যখন গিসলেনের কাছে অভিযোগ করত, গিসলেন তখন তাদেরকে সান্ত্বনার বদলে তাদেরকে বোঝাতেন যে এটি এই কাজেরই একটা অংশ এবং বিনিময়ে তাদের হাতে ধরিয়ে দিতেন প্রচুর টাকা। গিসলেনের এই শয়তানি কিন্তু এখানেই শেষ না। তিনি এই চক্রটিকে বড় করার জন্য মাল্টি লেভেল মার্কেটিং এর এক কৌশল অবলম্বন করতেন। তিনি মেয়েদেরকে বলতেন তারা যদি তাদের আরো কোনো বান্ধবীকে নিয়ে আসতে পারে তবে তারা মোটা অঙ্কের কমিশন পাবে। এভাবেই একজনের হাত ধরে অন্যজন গিসলেনের তৈরি করা বিষাক্ত মাকড়সার জালে আটকে পড়ে শত শত জীবন। এবার আসা যাক এই চক্রের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, বিল গেটস, বিল ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের কাছে বা অর্থের কোনো অভাব থাকার কথা না, তবে কেন তারা এপস্টাইনের ডাক শুনে সেই অধিদত্ত দ্বীপে ছুটে যেতেন? এর উত্তরটা লুকিয়ে আছে এপস্টাইনের দুর্ধর্ষতায়। বড় বড় ধনকুবেরদের নানান সময় নানা ধরনের সমস্যায় পড়তে হয় সেটা ব্যবসায়িক অথবা আইনগত। এপস্টাইন যেটা করতেন, তাদের এই সমস্যাগুলোকে সে ফাইন্ড আউট করতেন এবং ফাইন্ড আউট করে এটাকে সমাধান করতেন। সমাধান করার পর তাদের সাথে সে একটা সখ্যতা গড়ে তুলতেন এবং এরপর সে তার দ্বীপে পার্টি করার উদ্দেশ্যে তাদেরকে ইনভাইট করতেন। আসল নাটকটা শুরু হতো দ্বীপের ভেতরে। পুলিশ যখন পরবর্তীতে সেই দ্বীপ অভিযান চালায়, তখন বেরিয়ে আসে এক পারহীন করা তথ্য। আইল্যান্ডের প্রত্যেকটি রুমের ভেতর সূক্ষ্ম সব হিডেন ক্যামেরা ছিল। দেয়াল ঘড়ি থেকে শুরু করে বাচ্চাদের খেলার টেডি বেয়ার, এমনকি লাইটের ভেতরেও লুকিয়ে ছিল অসংখ্য লেন্স। সেই প্রভাবশালী ব্যক্তিদের প্রতিটি মুহূর্তের কুকীর্তি গোপন ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখতেন এপস্টাইন। আর যখনই সেই গোপন ভিডিওগুলো এপস্টাইনের ফাইলে জমা হতো, তখনই পাশার দান উল্টে যেত। এরপর প্রেসিডেন্ট হন, রাজ পরিবারের প্রিন্স হন কিংবা বিখ্যাত বিজ্ঞানী, সবাই হয়ে যেত এপস্টাইনের হাতের পুতুল। এই ডিজিটাল ফাঁসের হাত থেকে বাঁচার জন্য তারা বাধ্য হতেন এপস্টাইনের যে কোনো কথা শোনার জন্য। এভাবেই একজন কলেজ ড্রপ আউট যুবক পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিদের কন্ট্রোল নিজের পকেটে নিয়ে নিয়েছিলেন। 2008 সালে এপস্টাইন প্রথমবারের মতো নারীলিঙ্গের কারণে গ্রেফতার হন এবং তার 18 মাসের জেল হয়। তখন সেটি কেবল নামমাত্র জেল ছিল। সেই জেল তার জন্য কোনো বন্দিশালা নয়, বরঞ্চ তার আরেক স্বাধীনতা ছিল। সারাদিন তিনি তার বাহিরের অফিসের কাজ করতেন, মিটিং করতেন এবং দিন শেষে শুধুমাত্র রাতে গিয়ে ওই জেলে ঘুমাতেন। এমনকি সাজা শেষ হওয়ার 6 মাস আগে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। সাধারণত অপরাধীরা নিজেদের কুকীর্তিগুলোকে লুকিয়ে রাখতে চায়, কিন্তু এপস্টাইন করছিলেন পুরোটা উল্টো। সে এই কুকীর্তিগুলোকে রেকর্ড করে রাখছিল। সিনেমার সেই চতুর ভিলেনের মতো, যেখানে তিনি তৈরি করেছিলেন ক্ষমতাধর ব্যক্তিদের এক ব্ল্যাক বুক। এক একটি ফাইল মানেই ছিল একজন বিশ্বনেতা বা প্রভাবশালীর পতন। আর এই ফাইলগুলোকে পুঁজি করে তিনি তাদের ব্ল্যাকমেল করতেন নিজ স্বার্থ হাসিল করতে। এবার এই প্রত্যেকটা বিন্দুগুলোকে মেলাতে শুরু করুন। এপস্টাইন আগে থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছিলেন। অন্যদিকে গিসলিনের বাবা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন একজন দুর্ধর্ষ স্পাই। এর মানে দাঁড়ায় এই বিশাল হানি ট্র্যাপ কেবলমাত্র টাকা কামানোর উদ্দেশ্যে তৈরি করা হয়নি, এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু। এটি ছিল ক্ষমতার এক গ্লোবাল কন্ট্রোল রুম। যদিও এর আসলে কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই, তবুও বর্তমান বিশ্বের দিকে যদি আপনি নজর দেন তাহলেই বুঝতে পারবেন
ট্রাম্পের মতো নেতারা কেন এক অদৃশ্য চাপের কারণে নির্দিষ্ট কিছু দেশকে অগাতারে সমর্থন করে যাচ্ছে, কেন সাধারণ যুক্তির বাইরে গিয়ে অদ্ভুত সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই রহস্যের শেষ কথায় সেটা হয়তোবা আমরা জানবো না, কিন্তু সত্যটা কি আসলে চোখের সামনে নেই? আপনার কাছে কি মনে হয়, জেফ্রি এপস্টিন কি শুধুমাত্র একজন অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন পৃথিবীর প্রকৃত নিয়ন্ত্রণকারীদের একজন গোপন খুঁটি? নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন। 2019 সালে এপস্টিন যখন দ্বিতীয়বারের মতো গ্রেফতার হন, ঠিক তখন থেকেই বাতাস ভারী হতে শুরু করেছিল। 23 জুলাই তাকে তার ছেলে আহত অবস্থায় পাওয়া যায়। এপস্টিনের দাবি ছিল তার ছেলের সঙ্গী তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তার সেই সঙ্গী এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন, এমনকি সিসিটিভি ফুটেজেও তেমন কোনো প্রমাণ মেলেনি। এই ঘটনার পর তাকে রাখা হয় বিশেষ এক আমেরিকার এই হাই সিকিউরিটি জেলের নিয়ম ছিল কঠোর। এই সেলে বন্দীদের 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো, এমনকি তাদের বিছানার চাদর এতটাই পাতলা রাখা হতো যাতে তা হিসাবে ব্যবহার করার চেষ্টা না করা হয়। কিন্তু যেই রাতে এপস্টিন মারা যান, সেই রাতে ঘটে বিশেষ কিছু ঘটনা। প্রথমত, নিয়ম অনুযায়ী প্রতি 15 মিনিট অন্তর অন্তর বন্দীদেরকে চেক করার কথা থাকলেও সেই রাতে 2 প্রহরী নাকি গভীর ঘুমে আসন্ন ছিলেন অথবা কেনাকাটায় ব্যস্ত ছিলেন। দ্বিতীয়ত, সেই বিশেষ রাতে আশ্চর্যজনকভাবে সবগুলো সিসিটিভি ক্যামেরা কাজ বন্ধ হয়ে গিয়েছিল, যাকে বলা হয়েছিল টেকনিক্যাল ইরর। পরদিন সকাল 6:15 এপস্টিনের নিতর দেহ জেলের মধ্যে পাওয়া যায়। জানানো হয় যে পাতলা চাদরে অসম্ভব সেই চাদর দিয়েই হত্যা করেছিলেন তিনি। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে তার গলার এমন একটি হাড় ভাঙা পাওয়া যায় যেটি সাধারণত হত্যা করলে ভাঙে না, বরঞ্চ কেউ যদি তাকে হত্যা করে সেই ক্ষেত্রে এই হাড়টি ভাঙার সম্ভাবনা বেশি থাকে। এখন প্রশ্ন হলো, এপস্টিন কি আসলেই করেছিলেন, নাকি কৌশলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? কারণ তিনি যদি মুখ খুলতেন তাহলে হয়তোবা পৃথিবীর সব বড় বড় ধনকুবের এবং পাওয়ারফুল লোকজন সেই জেলের পেছনে থাকতো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।